বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনায় বৈঠকে মেডিকেল বোর্ড ঠিক হবে চিকিৎসা নিয়ে পরবর্তী করণীয়, আগের চেয়ে স্বাস্থ্যের কিছুটা উন্নতি। বাইরের তো নেওয়ার জন্য সব বন্দোবস্ত ঠিক আছে, এখন যে অবস্থাটা এই অবস্থাটা তো সিদ্ধান্ত নিতে পারছে না। মেডিকেল বোর্ড বসবে, তখন এসব ব্যাপারে ডিসকাশন হবে। ম্যাডামের অবস্থা এখন ওনার ডাক্তারদের সাথে কথা বলে যেটা মনে হচ্ছে একটু স্থিতিশীল এবং আরও সামনে আরও ভালো হওয়ার ওনারা আশা রাখতেছেন। পলিটিক্যালি ভাবে না দেখে সবাই ওনার জন্য দোয়া করুন। চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ নিতে চাইলে সহযোগিতা করবে সরকার। তারেক রহমান ফিরতে চাইলে একদিনের মধ্যে দেওয়া হবে ট্রাভেল পাস। তারেক রহমান সাহেব আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল ওনাকে আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না, এটা আমার ঠিক মনে হয়। যদি একটু ইমপ্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে এবং সেজন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির পক্ষ থেকে করা হচ্ছে, আমরা সহায়তা করতেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন রাব্বি। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানাতে আপনাদের সঙ্গে থাকবো আমি তাজিন খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিডিআর হত্যায় গ্রিন সিগন্যাল ছিল শেখ হাসিনার। দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মিলেছে বিদেশি শক্তির সম্পৃক্ততা। প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা কমিশনের। একই দিনে নির্বাচন ও গণভোটের আদেশ বাতিল করে নতুন গেজেট দাবি জামায়াতের। নির্বাচনের পরিবেশ নিয়ে হতাশ এনসিপি, মতভিন্নতা ভুলে ঐক্য চায় বিএনপি। মেট্রো রেলের ছাদে উঠে পড়লেন দুজন, একজনকে নামানো হলেও দৌড়ে পালান আরেকজন। বন্ধ হয়ে যায় শেষ 2 ঘন্টার চলাচল, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কাল চালু থাকবে সেবা। বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। মেডিকেল বোর্ডের পরামর্শ পেলে নেওয়া হবে বিদেশে। দলীয় প্রধানের অসুস্থতার কারণে বিজয়ের মাসের কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। আর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দলটির নেতারা দোয়া চেয়েছেন। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যের খবর নিতে প্রতিদিনের মতো রোববার সকালেও হাসপাতালের সামনে আসেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। তাদের প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বেগম জিয়া। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত। আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই। এখানে যারা ডাক্তার আছে তারা এবং বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে ডাক্তারদের পরামর্শ নিয়ে ওনার চিকিৎসা চলছে। আমাদের দল মত নির্বিশেষে সকলের উচিত তার জন্য দোয়া করা। রাতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে হাসপাতালে যান তার এপিএস মোহাম্মদ সাগর হোসেন। পরে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনের বরাতে সাগর জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। মহামান্য রাষ্ট্রপতি আজকে আমাকে সশরীরে পাঠিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে এখন কি অবস্থায় আছেন তার সবশেষ খবরাখবর নেওয়ার জন্য। ডাক্তার জাহিদ যেটা জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তার তবে কিছুটা আগের চেয়ে কিছুটা ভালোর দিকে, এবং তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। এর আগে দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। বিদেশে চিকিৎসার বিষয়ে এখনো মেডিকেল বোর্ড কোনো সিদ্ধান্ত নেয়নি। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় বিএনপির বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করা হয়েছে বলেও জানান রিজভী। এই কর্মসূচিটি স্থগিত রাখছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার একদিনের মধ্যে ট্রাভেল পাস দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নিতে চাইলেও সরকার তাতে সহযোগিতা করবে। আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে জানিয়ে তৌহিদ হোসেন বলেছেন, তারেক রহমানের দেশে আসার পর নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার সময়ে লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছেলে তারেক রহমান। দেশে ফেরা নিয়ে তার ফেসবুক স্ট্যাটাস রাজনীতির পাশাপাশি এখন
কূটনীতির ময়দানেও আলোচনার বিষয়। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কূটনীতিক সাংবাদিক প্রতিনিধিদের সংগঠন ডিক্যাবের আলাপনে উঠে আসে প্রসঙ্গ। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই। তার দেশে ফেরা নিয়ে মন্ত্রণালয় বা দূতাবাসের কাছে নেই কোনো তথ্য। তারেক রহমান ফিরতে চাইলে একদিনের মধ্যে ওয়ান টাইম ট্রাভেল পাসের ব্যবস্থা করা হবে বলেও জানান তৌহিদ হোসেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। তারেক রহমান সাহেবের দেশে আসার ব্যাপারে আগ্রহ আছে কি নাই সেটা আপনাদের মাধ্যমে আমি জানি, কারণ পত্রপত্রিকাতে যেটুকু আসে। আমার কাছে আলাদাভাবে কোনো ধরনের কোনো তথ্য নাই। পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল ওনাকে আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে? আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে আসার উপর নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করে না। উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না, এটা আমার ঠিক মনে হয় না। নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা অন্যান্য আরো অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করবে। সামাজিকভাবে অ্যাকসেপ্টেবল একটা ফ্যাক্ট এটা, যে আওয়ামী লীগ এবার নির্বাচনে থাকবে না। চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নিতে চাইলে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এই মুহূর্তে উনি আসলে বিদেশে যাকে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। যদি একটু ইমপ্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে, এবং সেজন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির পক্ষ থেকে করা হচ্ছে। আমরা সহায়তা করতেছি, যেটুকু যেখানে সহায়তা প্রয়োজন আমরা করব। দিল্লির সঙ্গে ঢাকার উষ্ণ সম্পর্ক শুধুমাত্র দুদেশের সরকারের মধ্যে ছিল, জনগণের মধ্যে নয়। উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার একটি ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না। যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, শুধু একটি ইস্যুতে আমাদের সম্পর্ক আটকে থাকবে না। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত, গ্রিন সিগন্যাল ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পুরো ঘটনা সমন্বয় করেন শেখ ফজলে নূর তাপস। সম্পৃক্ততা ছিল তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদেরও। রাতে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর তদন্ত কমিশনের প্রধান আরও জানিয়েছেন, হত্যাকাণ্ডে বিদেশি সম্পৃক্ততারও প্রমাণ মিলেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আড়াই মাসের মধ্যে 2009 সালের ফেব্রুয়ারিতে বিডিআর সদর দফতরে ঘটে নারকীয় হত্যাযজ্ঞ। প্রাণ হারান 57 সেনা কর্মকর্তা। এই হত্যাযজ্ঞের বিচার শুরু করে শেখ হাসিনা সরকার। তবে ঘটনার নেপথ্যে থাকা মূল চরিত্রদের আড়াল করার চেষ্টা নিয়ে তৈরি হয় সমালোচনা। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে স্বাধীন কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন তুলে দেন কমিশন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান। প্রতিবেদন অনুযায়ী বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত। প্রধান সমন্বয়কারী শেখ ফজলে নূর তাপস। মিলেছে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততাও। পরে স্বাধীন কমিশন প্রধান জানান, বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা সরাসরি জড়িত। তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ, ডিজিএফআই প্রধানও সম্পৃক্ত। এই বাহিনীটাকে দুর্বল করার জন্য এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র ছিল, এবং এই কাজগুলোকে ডাল ভাতের কর্মসূচি, তারপরে বিডিআর সব আর্মি অফিসার কেন এখানে এসে তাদেরকে কমান্ড করছে, এই বিষয়গুলোকে সামনে এনে এগুলোকে ব্যবহার করা হয়েছে। এটা একদিনে হয়নি, একটা দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে। যেমন তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন, বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে। আরও জানান, বিডিআরকে দুর্বল করতেই হত্যাযজ্ঞে জড়িত হয় ভারত। দেশটির কাছে জবাব চাওয়ার সুপারিশ করা হয়েছে। ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। ভারত যে জড়িত সেই ব্যাপারে আমরা সরকারকে সাজেস্ট করেছি যে ভারতের কাছ থেকে জবাব চাওয়ার জন্য। ভবিষ্যতে বাহিনীগুলোতে হত্যাযজ্ঞের মতো ঘটনা এড়াতে বেশ কিছু সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। মানে অপরাধে তারা জড়িত। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। একই দিনে নির্বাচন আর গণভোটের আদেশ বাতিল করে নতুন গেজেট চায় জামাত সহ 8 দল। রাজশাহী বিভাগীয় সমাবেশে এই দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আলাদা আয়োজনে দলটির আমির বলেছেন, জামাত সরকার গঠন করলে কোনো দাবি নিয়ে কাউকে রাস্তায় নামতে হবে না।
গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে রাজশাহীতে একই মঞ্চে জামাত সহ সমমনা 8 দলের শীর্ষ নেতারা। সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একই দিনে নির্বাচন ও গণভোট সাধারণ মানুষ চায় না। এ বিষয়ে আদেশ বাতিল করে নতুন গেজেট বা প্রজ্ঞাপন জারির দাবি জানান তিনি। একই দিনে গণভোটের কথা বলেছেন। আমরা সরকারকে বলতে চাই, বাংলাদেশে বহু আইন আপনারা করছেন আর পরিবর্তন করছেন। সরকারের আদেশ, সরকারের তৈরি করা গেজেট, এটা তো ওহির বাণী, কোরআনের বাণী না, এটা আপনারা কারো পরামর্শে করেছেন। এই গেজেটকে পরিবর্তন করতে হবে। এদিকে সকালে রাজধানীতে এক সেমিনারে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কিছু খারাপ রাজনীতিবিদদের কারণে দেশ পিছিয়ে পড়ে, তাদের মূল ধরে টান দিতে হবে। জামাত সরকার গঠন করলে কোনো দাবি নিয়ে আন্দোলন করতে রাস্তায় নামতে হবে না। অগ্রিম সুসংবাদ দিয়ে রাখতে চাই, সমাজের কোনো সেকশনের কোনো দাবি দাওয়া নিয়ে সরকারের কোথাও কোনো ধর্ণা দিতে হবে না এবং কোনো মিছিল মিটিং করতে হবে না। এ সময় কমিউনিটি ক্লিনিকের 200 কর্মীর মধ্যে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন তিনি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। মাঠ পর্যায়ে এখন সুষ্ঠু আর নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হবে বলে মনে করছে জামাত ও এনসিপি। আর মতভিন্নতা ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। রাজধানীর সিডাপ মিলনায়তনে সেমিনারে সব কথা বলেছেন এই দলগুলোর নেতারা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এখনো পরিবেশ সৃষ্টি নিয়ে ভিন্ন মত রাজনৈতিক দলগুলোর। 20 দিন আগে আপনি রিপোর্ট দিলেন যে 67% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তো এখন 20 দিন পরে আমি কিন্তু স্বাভাবিকভাবে জানতে চাইবো যে আপনি এটাকে কতটুকু কমিয়ে এনেছেন। নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তারা যে সমস্ত কার্যক্রমগুলো চালিয়েছেন সেগুলো এখনো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। পলিটিক্যাল কালচার এখন সিটি কর্পোরেশন আইসা যে বিলবোর্ড খুলবে, পোস্টার লাগাবে, সিটি কর্পোরেশনের তো টাকা দিছি আমরা সবাই, সে কি আব্বাস ভাই আর হেলাল ভাই পোস্টার লাগানোর জন্য পেইড করা হয়েছে? যে পোস্টার লাগাইছে তাকে তুলতে হবে। নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো সন্তুষ্ট নয় গণ অধিকার পরিষদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সরকারের নিরপেক্ষতা শুরুতে যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে গোটা নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। আওয়ামী লীগকে যদি আপনি সুযোগ দেন এই পদধারী নেতাদেরকে, তারা এমন ধরনের অরাজকতা সৃষ্টি করবে, নির্বাচনটা আর করতে পারবেন না। নিজেদেরকে ভেতর থেকে অন্তর থেকে ধৌত করতে না পারি, পরিষ্কার করতে না পারি, তাহলে অন্য কোনো বিষয় দিয়ে কোনো কিছু হবে, আমি অন্তত এটা বিশ্বাস করি না। অন্যদিকে ডক্টর বদিউল আলম মজুমদার রাজনীতিকে ব্যবসা ও পেশি শক্তির হাতিয়ার মন্তব্য করে বলেন, শুধু সুষ্ঠু নির্বাচন করেই টেকসই গণতন্ত্রের পথ উত্তরণ সম্ভব নয়। ক্ষমতার সাথে যাদের কাছেই যুক্ত আছে, আমরা যদি এই বিষয়ে যদি নজর না দেই এবং এর সাথে দুর্বৃত্তায়ন, দুর্নীতি এগুলো সম্পৃক্ত, তাহলে কিন্তু আমরা হয়তো একটা সুষ্ঠু নির্বাচন পাবো, কিন্তু গণতান্ত্রিক উত্তরণ হওয়ার পরটা আগামী নির্বাচন সুষ্ঠু আয়োজন করতে হলে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, অস্ত্র পেশি শক্তি, অবৈধ অর্থের ছড়াছড়ি বন্ধ করে নির্ভয়ে ভোটারদের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সচিবালয় স্টেশনে মেট্রো রেলের ছাদে 2 ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ডিএমটিসিএল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সচিবালয় স্টেশনে মেট্রো রেলের 2টি কারের মধ্যবর্তী স্থানে 2 ব্যক্তি উঠে পড়েন। একজনকে নামানো হলেও দৌড়ে পালিয়ে যান আরেকজন। এই ঘটনা রাত 8টা 5 থেকে বন্ধ হয়ে যায় অবশিষ্ট সময়ের জন্য মেট্রো রেলের চলাচল। আগামীকাল যথাসময়ে মেট্রো রেল চলাচল করবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে 2 পক্ষের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনা আহত হয়েছেন আরও অন্তত 10 জন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। 16 শতক জমিকে কেন্দ্র করে কুড়িগ্রামে নাগেশ্বরীর ধনীপাগলা এলাকায় আরশাদ আলী ও তার চাচাতো ভাই আলতাফ হোসেনের বিরোধ দীর্ঘদিনের। রোববার ওই জমিতে কাজ করা নিয়ে প্রথমে বাগবিতণ্ডা, পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন 2 পক্ষের লোকজন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ঘটনাস্থলে নিহত হন আরশাদ আলী এবং তার বোন কুলসুম বেগম। হাসপাতালে নেয়ার পথে মারা যান বাচ্চা মিয়ার ছেলে আলতাফ। আহত অন্তত 10 জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। হলগুন্দা ছড়া দিয়ে আসিয়া ঢালাঢালি হানাহানি শুরু করে দিল।
এমনভাবে হ্রাস করতে আমার ছেলেকে যে হারলো। আমরা দুই ভাই মাছ জমিনে দখল করিয়ে বাড়ি ঘর থেকে তুলছে, এই কারণে এই মারামারিটা খুনি দিয়েছে। আমরা এই বিষয়টা নিয়ে তদন্ত করতেছি, কয়েকজনকে আমরা গ্রেপ্তার করে ফেলছি অলরেডি, আর চিকিৎসাধীনদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা খুব দ্রুত বাকিদেরকে আটক করতে সক্ষম হব। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জের এক পুকুর পাহারাদারকে শনিবার গভীর রাতে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। চুরি সংক্রান্ত বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা পুলিশের। মিরন আহমেদ, সময় সংবাদ। দাবি আদায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। সহকারী অধ্যাপক থেকে পদোন্নতির দাবি বিসিএস শিক্ষকদের। অন্যদিকে নবম গ্রেডের দাবিতে অনড় মাধ্যমিকের শিক্ষকরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে বিভিন্ন দাবি নিয়ে অবস্থান কর্মসূচিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষক ও সরকারি মাধ্যমিকের শিক্ষকেরা। সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি চান ২৬ থেকে ৩১ বিসিএস এর পদোন্নতি বঞ্চিত শিক্ষকেরা। আমাদের ন্যায্য অধিকার, পদোন্নতি বঞ্চিত আমরা। এখন যদি আমাদেরকে আসলে পদোন্নতি দেওয়া হয় তাহলে সরকারের কিন্তু কোনো এক্সট্রা আর্থিক কোনো সংশ্লেষ থাকছে না। অন্যদিকে সহকারী শিক্ষক পদকে নবম গ্রেডে অন্তর্ভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তৈরি সহ ৪ দফা দাবিতে অবস্থান নেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। যৌক্তিক দাবি মেনে না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিসিএস শিক্ষকদের। আর দাবি না মানলে সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দাবি না মানলে ৩রা ডিসেম্বর অর্ধদিবস ও পরদিন থেকে পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দেন আন্দোলনকারীরা। ২ ঘন্টা ফার্মেসি ও প্যাথোলজি বিভাগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগীরা। বেতন বৈষম্যের শিকার হচ্ছেন দাবি তুলে এবার আন্দোলনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এরই অংশ হিসেবে রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে এক্স রে, রক্তদান সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বন্ধ রাখেন আন্দোলনকারীরা। ২ ঘন্টা বন্ধ থাকে হাসপাতালের ফার্মেসিও। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে নামেন চট্টগ্রাম মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। একই দাবিতে সরব ছিলেন রংপুরের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরাও। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ও কলেজ ফটকের সামনেও ছিল কর্মসূচি। দাবি না মানলে ৪ ডিসেম্বর থেকে সারা দেশে সরকারি বেসরকারি হাসপাতালে কমপ্লিট শাটডাউনের ঘোষণা তাদের। কোনো কুল কিনারা পাচ্ছি না, তখন আমরা রাস্তায় নেমেছি। নোয়াখালী, দিনাজপুর, যশোর, ঝিনাইদহ ছিল কর্মবিরতি। এই সময় বক্তারা বলেন, স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে হচ্ছেন বঞ্চিত। অর্থনৈতিক একটা সমাধান বা অর্থনৈতিক একটা অর্জন আমাদের এই দশম গ্রেড বাস্তবায়ন হলে আমরা এটা পেতে পারি। কর্মবিরতির কারণে পরীক্ষা নিরীক্ষা বন্ধ থাকায় সৃষ্টি হয় ভোগান্তি। কিসের জন্য আন্দোলন করে? আমাদের ওষুধ না দিয়ে দাঁড়া করে রাখছি। অনেক অপারেশনের রোগী আছে, তারা ওষুধের লেগে দাঁড়ায় আছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরাও একাত্মতা প্রকাশ করেছিলেন কর্মবিরতিতে। আমাদের ন্যায্য অধিকার। তানজিল হাসনাত, সময় সংবাদ। ডিসেম্বর মাসের জন্য দাম বাড়ল সব ধরনের জ্বালানি তেলের। ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বেড়েছে লিটার প্রতি ২ টাকা। মধ্যরাত থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজেলের দাম ১০২ টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১০৪ টাকায়। অকটেনের নতুন দাম ১২৪, পেট্রোল ১২০ এবং কেরোসিনের দাম হচ্ছে ১১৬ টাকা প্রতি লিটার। মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলার ভিত্তিতে প্রতি মাসের স্থানীয় বাজার মূল্য সমন্বয় করা হচ্ছে। চলতি মাসের মূল্য নির্ধারণেও সেই নীতি অনুসরণ করা হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক বোর্ড সভা। এর মাধ্যমে নতুন ব্যাংকের কার্যক্রম শুরু করতে আর কোনো বাধা থাকলো না। প্রায় 18 মাসের দেন দরবার আর প্রক্রিয়ার শেষে একীভূত হওয়া দুর্বল 5 ব্যাংক নাম পেল সম্মিলিত ইসলামী ব্যাংক। রোববার সকালে বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় অংশ নেন নতুন ব্যাংকের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারক।
এর আগে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে গেল 9 নভেম্বর প্রাথমিক অনুমোদন দেয় সম্মিলিত ইসলামী ব্যাংকের, যেখানে আরজিএসসি থেকে কোম্পানির নাম ছাড়পত্র, ব্যাংকের চলতি হিসাব খোলা সহ ব্যাংক কোম্পানি আইনের বিধিবিধান পূরণের দায়িত্ব পড়ে সরকারের ওপর। রোববার বাংলাদেশ ব্যাংক থেকে চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে দেশের সবচেয়ে বড় ও সরকারি ইসলামী ব্যাংকটির কার্যক্রম শুরু হলো। আজকে কি অনুমোদন হয়ে গেছে? নতুন ব্যাংক পরিচালনায় ব্যাংক কর্মকর্তাদের বেতন, আমানতকারীদের অর্থ পরিশোধের নিয়ম এবং কী হারে সুদ দেওয়া হবে তা শিগগিরই স্কিম আকারে ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। যারা এতদিন টাকা তুলতে পারেননি তাদের জমা টাকার উপর 4% মুনাফা দেয়া হতে পারে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সৌদি প্রবাসী লাগেজ কাটা হয়েছে জেদ্দা এয়ারপোর্টে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত করেছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। সৌদি কর্তৃপক্ষ সহযোগিতা করলে ফেরত পাওয়া যেতে পারে খোয়া যাওয়া মালামাল। সৌদি আরব ফেরত এক প্রবাসী বাংলাদেশির লাগেজ থেকে মালামাল খোয়া যাওয়ার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, গেল 14 নভেম্বর সৌদি আরব থেকে 78 বাংলাদেশি আউটপাস নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। ইমিগ্রেশন শেষে বেশ কিছু ব্যাগে কাটাছেঁড়া আর মালামাল শূন্য অবস্থায় পাওয়া যায়। সিসিটিভির মধ্যেও সেই ফুটেজগুলো আছে এবং অ্যাজ ইট ইজ কন্ডিশনে যে ব্যাগগুলো সৌদি আরব থেকে ইথিওপিয়া হয়ে ঢাকায় এসেছে, এখানে এরকম চেন খোলা কিছু একদম কোনো জিনিসপত্র ছাড়া এরকমভাবে ব্যাগেজগুলো এসেছে। সৌদি আরবের কাছে এমন অব্যবস্থাপনার কারণ জানতে চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা সহযোগিতা করলে সম্ভাবনা রয়েছে মালামাল ফেরত পাওয়ার। তাদেরকে জানানোর পর তারা বললেন যে দে হ্যাভ অলরেডি নোটিফাইড দেয়ার সৌদি কাউন্টারপার্টস, যে তাদের ওখানকার থেকে তারা কেন এই অব্যবস্থাপনামূলকভাবে জিনিসগুলো আসছে। কাগজপত্র পাসপোর্ট জনিত জটিলতা থাকায় ওই প্রবাসীদের আউটপাস যাত্রী হিসেবে পাঠিয়েছে সৌদি আরব, যে কারণে হ্যান্ডব্যাগগুলো কার্গোতে করে আনা হয়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় দিতোয়ারের আঘাতে বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে 193 দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ প্রায় 200। পরিস্থিতি মোকাবেলায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশ জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 5 লাখেরও বেশি মানুষ। প্রায় 78,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। অন্যদিকে ইন্দোনেশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে চলছে সহায়তা কার্যক্রম। এখনও অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।